সাব্বির গলাটা চেপে ধরে দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, বাসা খালি, তুমি এত রাতে আমার সাথে জোরাজোরি করছো কেন? বলছি কেউ আসবে না। শালিকা বলল, ভাইয়া আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব, আমি কখনো আপনাদের বাসায় আর আসবো না, প্লিজ তবুও আপনি আমাকে একটু মুক্তি দেন। আপনি যা চাচ্ছেন আমি কখনোই দিতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। সাব্বির কাছে টেনে জড়িয়ে ধরে বলল, আমি আজকে যেভাবেই পারি যেমনে পারি সবকিছু আদায় করব, এক বিন্দু পরিমাণও ছাড় দেব না। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে আইফোন নিয়েছো, এই আইফোনের টাকা আমি উসুল করে ছাড়বো। ভাইয়া আমি আপনার আইফোন আপনাকে দিয়ে দেব, আমি আইফোন নিয়ে আপনার সাথে এসব করব তা আগে বলিনি, কিন্তু আপনি আইফোন দিয়ে এসব করবেন আমি আগে ভাবিনি। আপনার চরিত্র এত সমস্যা, কিভাবে আমার বোন আপনার সাথে আছে সেটা ভেবে চিন্তা করে পাচ্ছি না। প্লিজ ভাই আমাকে একটু মুক্তি দেন। আপনি আমার চোখের জল দেখেও বুঝতে পারছেন না আমি কতটা কষ্ট পাচ্ছি। প্লিজ প্লিজ ভাইয়া। সাব্বির তার আর কোনো কথা না শুনে জড়িয়ে ধরে কিছু করতে যাবে, এর মধ্যে কলিং বেল বেজে উঠলো। হঠাৎ দুজনে চমকে গিয়ে উঠে সাব্বির শালিকাকে বলল, কোনো চালাকি করবে না, যদি দেখি কোনো চালাকি করছো তাহলে তোমাকে জীবনের তরে শেষ করে দেব। শালিকা বাঁচার জন্য বলল, আমি কিছুই করব না, এতটুকুই শেষ, শুধু একটু মুক্তি পেলে হয়েছে। সাব্বির বলল, ঠিক আছে অন্য রুমে চলে যাও, একদম চুপচাপ সাধারণ হয়ে থাকো। শালিকা ঠিক আছে বলে অন্য রুমে চলে গেল। সাব্বির জামা কাপড় ঠিক করে দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, তুমি চলে এসেছো? আচ্ছা তোমার অফিসে কি কোনো টাইম নেই? কোন টাইমে ছুটি হয় আর কোন টাইমে যাবে, এইসব কি অফিস মেনটেন করে না? সাথী বলল, তোমার মতো আমি ফালতু অফিসে জব করি না, আমার নিজের শিক্ষা যোগ্যতা দিয়ে স্বাধীন চাকরি করি, যেখানে আমার কাউকে জবাবদিহিতা করতে হয় না, শুধু তোমাকে দিতে হয়। তোমার কাছে আসলে আমি স্বাধীনতা হারিয়ে ফেলি। সাব্বির রাগ করে বলল, তুমি আসলে আমাকে দেখতে পারো না, তুমি আসার সাথে সাথে আমি আদর করে তোমাকে জড়িয়ে ধরলাম, কিন্তু তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। সাথী বলল, হয়েছে, এত ন্যাকামি করতে হবে না। আমার ছোট বোনটা কোথায়? ওকে বাসায় রেখে গেলে আমি অফিসে ভালোভাবে কাজ করতে পারি না। সাব্বির বলল, আমি তোমার মতো চরিত্রহীন নই, আমি তোমার বোনকে ছোট বোনের চোখেই দেখি, তুমি নিশ্চিন্তে এখান থেকে যেতে পারবে, তবুও তোমার বোন আমার নামে একটা খারাপ অপবাদ দিতে পারবে না। সাথী বলল, হয়েছে, তুমি কিরকম আমার ভালো করে জানা আছে, চলো আমি একটু ফ্রেশ হব, তুমি আমাকে একটু হেল্প করবে, আমার পিঠের মধ্যে অনেক ময়লা হয়েছে, তুমি জাল দিয়ে একটু পরিষ্কার করে দেবে, তারপর ফ্রেশ হয়ে এসে আমার বোনের সাথে কথা বলবো, বলে এই রুমে চলে গেল। গোসল করে এসে সাব্বির ও তার স্ত্রী সাথী সব জায়গায় খোঁজাখুঁজি করলো তার ছোট বোনকে, কিন্তু কোথাও পেল না। সাথী চিন্তিত হয়ে বলল, আমার বোনটা কোথায় গেল? সে আমাকে না বলে বাসা থেকে বের হয়েছে কিভাবে? সাব্বির খুব চিন্তায় পড়ে গেল। সে একটু আগে অনেক বিরক্ত করেছে, তার কারণে কি পালিয়ে গেল না কি কোনো অঘটন ঘটেছে? সাথী বলল, কি হয়েছে, তুমি কোনো কথা বলছো না কেন, কি ভাবছো? সাব্বির বলল, টেনশনে তো পড়ে গেলাম, কারণ তাকে আমার কাছে রেখে গিয়েছিলে, তুমি আসার পরেও তাকে দেখলে না, এখন সবাই মিলে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করব, এই মুহূর্তে তাকে পাচ্ছি না, তাই আমি খুব টেনশন করছি। সাথী বলল, আমার বোনটা বাসা থেকে বের হয়ে কোথায় গেল সেটা বলো, সে তো এদিক সেদিক চেনে না। এই তুমি সত্যি করে বলো, তুমি কি তার সাথে কিছু করেছিলে? না মানে দুষ্টামি বা বকাবকি? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি ওর সাথে দুষ্টামি করব কেন? ছোট বোনের সাথে দুষ্টামি করে নাকি? সাথী বলল, এক কাজ করো, তাড়াতাড়ি নিচে গিয়ে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করি সে বাসা থেকে বের হয়ে চলে গেছে নাকি এখানে কোনো বাসার মধ্যে বসে আড্ডা দিচ্ছে। সাব্বির বলল, তুমি ঠিকই বলেছো, তাড়াতাড়ি নিচে চলো, দারোয়ানের কাছে জিজ্ঞেস করি, বলে এই দুজনে বের হয়ে গেল। দারোয়ান বসে ঝিমোচ্ছে, এর মধ্যে এই দুজন এসে বলল, কে আপনি? বসে বসে ঝিমাচ্ছেন নাকি ডিউটি করছেন? দারোয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, কিছু বলবেন? সারা রাত ঘুমাতে পারি না, ডিউটি করতে হয়, না হলে এ আসে না হলে ও বের হয়, এইভাবে আমার রাতের ঘুমটা হারাম হয়ে যায়। সাথী বলল, রাতের ঘুমের কথা পরে বলেন, তার আগে আমাকে বলেন আমার ছোট বোন এদিক থেকে বের হয়েছে কিনা, আমার বোনটাকে বাসায় খুঁজে পাচ্ছি না। দারোয়ান বলল, আপনার বোন এতক্ষণে বাসায় পৌঁছে গেছে, এদিকে যখন দেখা হয়েছে তখন আমাকে বলেছে আপনাকে বা সাব্বির ভাইকে দেখলে বলতে আপনার ছোট বোন বাসায় চলে গেছে, কিন্তু আপনারা বের হননি, তাই আমি বলতে পারিনি। সাব্বির বলল, এখন বুঝতে পেরেছো তোমার বোনটা কত চালাক, কি কারণে আমাদেরকে না বলে চলে গেল সেটা বলো। সাথী দারোয়ানকে বলল, ঠিক আছে, সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আর হ্যাঁ তুমি কি বলেছো, আমার বোন চালাক হয়ে গেছে না? ও কেন চালাক হয়ে গেছে সেটা আজকে তোমার বলতে হবে, চলো তাড়াতাড়ি বাসায় চলো। এর মধ্যে ফোন বেজে উঠলো। সাথী মায়ের নাম্বার দেখে সাব্বিরকে বলল, তুমি দাঁড়াও, মা কি বলছে শুনি, বলেই মোবাইলটা কানে দিয়ে একদিকে চলে গেল। হ্যাঁ মা বলো, তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করো আমাকে না বলে বাসা থেকে বের হয়ে কেন চলে গেছে, আর হ্যাঁ শোনো, ওর জন্য আমরা এখানে পাগল পাগল হয়ে গেছি, এদিক সেদিক খোঁজাখুঁজির পর দারোয়ানের কাছে এসে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলেছে তোমার মেয়ে নাকি তাকে বলেই চলে গেছে। মা বলল, হ্যাঁ আমার মেয়ে আমার কাছে চলে এসেছে, কিন্তু তোর স্বামী কি বাসায় আছে? এই মুহূর্তে কি তোরা বাসায় আছিস? সাথী বলল, হ্যাঁ আমিও তোমার মেয়ের জামাই খোঁজাখুঁজির পর দারোয়ানের কাছে এসেছি, এখনো দারোয়ানের সামনাসামনি হয়ে তোমার সাথে কথা বলছি। মা বলল, আচ্ছা ঠিক আছে, তোরা বাসায় থাক, আমি আসছি, অনেক কথা আছে। সাথী বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? মা বলল, সমস্যা হয়নি, আমি যাওয়ার পর হতে পারে, এখন রাখি, সরাসরি কথা হচ্ছে, বলেই ফোন কেটে দিল। দুজনে বসে টেনশন করছে, মা এসে কি বলবে কি করবে, দুজনের শরীর দিয়ে ঘাম চলে
আসছে। সাব্বির, তুমি কি কিছু করেছো আমার বোনের সাথে? সাব্বির বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বারবার একটা কথা বলছো কেন? আমি কতটা ভালো কতটা খারাপ সেটা তোমার সাথে সংসার করছি। তুমি জানো না আমি এই পর্যন্ত কোনোদিনও কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইনি, কিন্তু তুমি কিভাবে পারলে বারবার একটা কথা আমাকে বলতে? হঠাৎ কলিং বেল বেজে উঠলো। সাথী বলল, মনে হয় মা এসেছে, চলো। কি বলে কি করে তা আজকে আমি জানি না বলেই দুজনে বসা থেকে উঠে দরজা খুলে দিতে গেল। দরজা খুলতে খুলতে সাব্বির বলল, আসলে আমি অনেক ভালো, আমি অন্যদের মতো খারাপ না। মা মেয়ে এসে বলল, তুমি কতটা ভালো আর কতটা খারাপ আমার মেয়ে না জানলেও আমি জেনে গেছি। তোমার মতো লম্পট ছেলেকে কিছুদিন আগে জুনিয়র সাকিবকে যেভাবে শিক্ষা দিয়েছে তোমাকেও দেওয়ার কথা। সাব্বির ভয়ে কাঁপছে, এখন তার উপরে কি চলবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও কি করেছে? সাব্বির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তো এই ধরনের কথা কখনো বলেননি। শাশুড়ি বলল, বলিনি কারণ তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আজকে আমার ছোট মেয়ের মুখ থেকে তোমার জঘন্য আচরণ শুনে আমি এই নিজেকে ধরে রাখতে পারলাম না। এখনো পর্যন্ত তোমার শ্বশুরকে বলিনি। এই, তোর পেছনের গলার অংশটা দেখা তোর বোনকে, বলেই ফিরিয়ে কলার খামচি মারার অংশটা দেখালো। বোন আমার, এটা কিভাবে করেছে তোর ভাইয়া? ছোট বোন বলল, তুমি যখন অফিসে গিয়েছিলে আমাকে জোরাজোরি করে ভাইয়া আমাকে খারাপ কিছু করতে চেয়েছিল, আমি করতে দেইনি, তাই আরো নখের কারণে আমার গলায় দাগ লেগে গেছে। আপু, তুমি জানো আমি কত কান্না করেছি শুধু আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হিংস্র প্রাণীর মতো আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমি এখান থেকে পালিয়ে গিয়ে মাকে বলেছি এসব কথা। মা বলল, আমিও এসেছি তোর স্বামীর সামনে তোকে কথাগুলো বলে তোকে নিয়ে যাবার জন্য, তারপর তোর আব্বা সহ ওর বাবার সাথে কথা বলে উচিত শিক্ষা দেবে। সাব্বির বলল, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আসলে ওকে একা পেয়ে আমি মাতাল হয়ে গিয়েছিলাম, কখন যে এসব করে ফেলেছি আমি নিজেও জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। সাথী বলল, তোর কোনো ক্ষমা নেই, তুই যে অন্যায় করেছিস এরকম যদি আমি করতাম তাহলে তুই মাফ করে দিতি। আমিও তোকে সহজে ছেড়ে দিচ্ছি না। মা চলো, বলেই তিনজনে বের হয়ে গেল। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।